Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। দেখো, আজকে আমরা দেখব সেন্টেন্সে somebody, someone, everybody, everyone, anybody, anyone এগুলোকে কি করে ব্যবহার করতে পারি। অর্থাৎ সেন্টেন্সে এগুলোর সঠিক ব্যবহার আজকে আমরা শিখব। দেখো, এগুলোর ব্যবহার নিয়ে আমরা বেশ কনফিউজ থাকি। আর ইংরেজিতে কথা বলার সময় আমরা এটাই বুঝতে পারি না যে সেন্টেন্সে আমরা এগুলোর সঠিক ব্যবহার করছি নাকি ভুল বলে ফেলছি। তো আজকের এই ভিডিওটার পরে তোমাদের এরকম কোনো কনফিউশন থাকবে না। সেন্টেন্সে এগুলোর সঠিক ব্যবহার তোমরা আজকে জানতে পারবে। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা জানবো somebody, someone, anybody, anyone, everybody, everyone, nobody, no one এগুলো আসলে কি। দেখো, এগুলো হলো প্রোনাউন, আর এগুলোকে আমরা বলে থাকি ইনডেফিনিট প্রোনাউন। এবার প্রশ্ন হচ্ছে somebody, someone, everybody, everyone, nobody, no one, anybody, anyone এগুলোর মধ্যে কি পার্থক্য। অর্থাৎ আমরা যখন ওয়ানের ব্যবহার করছি আর বাডির ব্যবহার করছি, তো দুটোর মধ্যে কি পার্থক্য বোঝাতে চাইছি। দেখো, এদের মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই। দেখো, somebody, everybody, anybody, nobody এগুলো হলো লেস ফর্মাল। অর্থাৎ প্রায় এগুলোকে আমরা ইনফর্মাল হিসাবেই সেন্টেন্সে ব্যবহার করে থাকি। কিন্তু এনিওয়ান, নো ওয়ান, এভরিওয়ান, সামওয়ান এগুলো হলো ফর্মাল। তো এটুকুই হলো এ দুটোর মধ্যে পার্থক্য। যখন আমরা সেন্টেন্সে ওয়ানের ব্যবহার করব, অর্থাৎ এগুলোর পরে ওয়ানের ব্যবহার করব, তখন আমরা বোঝাতে চাইবো যে এটা ফর্মাল। আর যখন আমরা এগুলোর পরে বডির ব্যবহার করব, তখন আমরা বোঝাতে চাইবো যে একটু কম ফর্মাল, লেস ফর্মাল। আমার মনে হয় এটা তোমরা বুঝতে পারলে যে দুটোর মধ্যে কি পার্থক্য। এবার আমরা দেখবো সেন্টেন্সে এগুলোকে আমরা ঠিক কিভাবে ব্যবহার করতে পারি। সবার আগে তোমাদের মনে রাখতে হবে এই সবগুলোই হলো সিঙ্গুলার ইনডেফিনিট প্রোনাউন্স। অর্থাৎ সেন্টেন্সে এগুলো একটা সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে কাজ করে। দেখো, সিঙ্গুলার সাবজেক্টের পরে আমরা ঠিক যেমন ভার্বের ব্যবহার সেন্টেন্সে করি, এগুলোর পরেও আমরা ঠিক তেমনই ভার্বের ব্যবহার সেন্টেন্সে করব। কয়েকটা এক্সাম্পলের মধ্যে দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করো। যদি আমি বলি সবাই বা প্রত্যেকেই ঠিকঠাক কাজ করছে, দেখো সেন্টেন্সে আমরা যখন এভরিওয়ান বা এভরিবডির ব্যবহার করি, তার অর্থ আমরা বলতে পারি সবাই বা প্রত্যেকেই। তো সেন্টেন্সে যদি আমি বলি প্রত্যেকেই ঠিকঠাক কাজ করছে, সেন্টেন্সটা কি হবে? এভরিওয়ান ইজ ওয়ার্কিং প্রপারলি। এভরিওয়ান ইজ ওয়ার্কিং প্রপারলি। দেখো, আমরা এখানে এভরিওয়ানের জায়গায় এভরিবডিরও ব্যবহার করতে পারি। তাহলে সেন্টেন্সটা কি হবে? এভরিবডি ইজ ওয়ার্কিং প্রপারলি। দেখো, ভালো করে সেন্টেন্সটাকে লক্ষ্য করো। আমরা এভরিওয়ান বা এভরিবডির পরে ইজ এর ব্যবহার সেন্টেন্সে করেছি, ঠিক যেমন আমরা সিঙ্গুলার সাবজেক্টের পরে করে থাকি। যদি আমি বলি বাড়িতে কেউ আছেন, সেন্টেন্সটা কি হবে? ইজ এনিবডি অ্যাট হোম। বা আমরা এটাও বলতে পারি ইজ এনিওয়ান অ্যাট হোম। দুটোরই অর্থ কিন্তু একই হবে, অর্থাৎ দুটোর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। দেখো, সেন্টেন্সে এই সিঙ্গুলার ইনডেফিনিট প্রোনাউন্স গুলো সাবজেক্ট এবং অবজেক্ট দুভাবেই কাজ করতে পারে। অর্থাৎ সেন্টেন্সে সাবজেক্ট হিসাবেও কাজ করতে পারে, আবার অবজেক্ট হিসাবেও কাজ করতে পারে। যদি আমি বলি সে কারোর সাথে কথা বলছে, অর্থাৎ সে কোনো একজনের সাথে কথা বলছে, সেন্টেন্সটা কি হবে? শি ইজ টকিং টু সামওয়ান। বা আমরা এটাও বলতে পারি শি ইজ টকিং টু সামবডি। এই সেন্টেন্সে যে সামওয়ান অথবা সামবডির ব্যবহার আমরা সেন্টেন্সে করলাম, এটা কিন্তু সাবজেক্ট হিসাবে সেন্টেন্সে কাজ করছে না। এই সেন্টেন্সের সাবজেক্টটা হলো শি। তাহলে সামওয়ান অথবা সামবডিটা কি? এটা হলো একটা অবজেক্ট যার সাথে কথা বলছে। যদি আমি বলি আমি এখানে কারোর জন্য অপেক্ষা করছি না, সেন্টেন্সটা কি হবে? আই এম নট ওয়েটিং ফর এনিওয়ান হিয়ার। আই এম নট ওয়েটিং ফর এনিওয়ান হিয়ার। দেখো, এখানে আমরা এনিবডির ব্যবহার সেন্টেন্সে করতে পারতাম, তাহলে সেন্টেন্সটা কি হতো? আই এম নট ওয়েটিং ফর এনিবডি হিয়ার। দেখো, এই সেন্টেন্সে যে এনিওয়ান অথবা এনিবডির ব্যবহার আমরা করেছি, এটা হলো কিন্তু একটা অবজেক্ট। এটা কিন্তু সাবজেক্টের কাজ সেন্টেন্সে করছে না। তো আমার মনে হয় এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই প্রোনাউনগুলোকে অবজেক্ট এবং সাবজেক্ট দুভাবেই কি করে ব্যবহার করতে পারি। আরো কিছু এক্সাম্পল দেখো। যদি আমি বলি আজ সবাই কি অনুষ্ঠানটিতে যাচ্ছে, সেন্টেন্সটা কি হবে? ইজ এভরিওয়ান গোয়িং টু দ্য ইভেন্ট টুডে। ইজ এভরিওয়ান গোয়িং টু দ্য ইভেন্ট টুডে।
বা আমরা এটাও বলতে পারি ইজ এভরিবডি গোয়িং টু দ্য ইভেন্ট টুডে। দুটোরই অর্থ একই হবে। যদি আমি বলি কেউ অনুষ্ঠানটিতে যেতে চায় না, সেন্টেন্সটা কি হবে? নো ওয়ান ওয়ান্টস টু গো টু দ্য ইভেন্ট। নো ওয়ান ওয়ান্টস টু গো টু দ্য ইভেন্ট। বা আমরা এটাও বলতে পারি নোবডি ওয়ান্টস টু গো টু দ্য ইভেন্ট। দেখো এখানে তোমরা খুব ভালো করে লক্ষ্য করো, আমরা সাবজেক্টের পরে যে ভার্বের ব্যবহার এখানে করেছি তার সাথে কিন্তু এস কে যোগ করেছি, অর্থাৎ ওয়ান্টস এর ব্যবহার সেন্টেন্সে করেছি। সাবজেক্টটা যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, আমরা তারপরে যে ভার্বের ব্যবহার সেন্টেন্সে করি তার সাথে এস অথবা ইএস কে যোগ করি। এখানেও আমরা ঠিক তেমন ভাবেই এস বা ইএস কে যোগ করছি, অর্থাৎ সাবজেক্টটাকে আমরা একটা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে এখানে কনসিডার করছি। আর ঠিক সেই কারণে আমরা এরপরে অর্থাৎ এই প্রোনাউনটার পরে যে ভার্বের ব্যবহার সেন্টেন্সে করেছি তার সাথে আমরা এস কে যোগ করেছি। আমার মনে হয় এটুকু তোমরা খুব ভালো করে বুঝতে পারলে। এবার আমরা দেখব পরের সেন্টেন্সটা। যদি আমি বলি এখানে কেউ কিছু জানে না, সেন্টেন্সটা কি হবে? এনিবডি ডাজন্ট নো এনিথিং হেয়ার। এনিবডি ডাজন্ট নো এনিথিং হেয়ার। বা আমরা এটাও বলতে পারি এনিওয়ান ডাজন্ট নো এনিথিং হেয়ার। দেখো এই সেন্টেন্সটাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা এনিওয়ান বা এনিবডির পরে যে ভার্বের ব্যবহার এখানে করেছি, অর্থাৎ যে অক্সিলারি ভার্বের ব্যবহার এখানে করেছি তার সাথেও কিন্তু আমরা এস বা ইএস কে যোগ করেছি, অর্থাৎ ডু কে আমরা ডাস করেছি। এখানে আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, দেখো এই সেন্টেন্সে যদি আমরা নো ওয়ান এর ব্যবহার করি তাহলে কিন্তু আমরা নট এর ব্যবহার সেন্টেন্সে করব না। অর্থাৎ যদি আমি বলি এখানে কেউ কিছু জানে না, এই সেন্টেন্সটাতে যদি আমি নো ওয়ান এর ব্যবহার করি তাহলে সেন্টেন্সটা কি হবে? নো ওয়ান নোজ এনিথিং হেয়ার। নো ওয়ান নোজ এনিথিং হেয়ার। দেখো আমরা কিন্তু এটা বলছি না যে নো ওয়ান ডাজন্ট নো এনিথিং হেয়ার, কারণ এখানে নো ওয়ান এর মধ্যেই একটা নেগেটিভ ফর্ম রয়েছে, আর তার জন্য আমরা এখানে এই সেন্টেন্সে আর নট এর ব্যবহার করব না। যদি আমি বলি কেউ কি এই ব্যাপারে জানেন, সেন্টেন্সটা কি হবে? ডাজ এনিবডি নো অ্যাবাউট দিস। ডাজ এনিবডি নো অ্যাবাউট দিস। দেখো এখানে আমরা সেন্টেন্সের শুরুতেই ডাস কে নিয়ে এসেছি, অর্থাৎ ডিওইএস ডাস কে সামনে নিয়ে এসেছি, আর ঠিক সেই কারণে ভার্বের সাথে আমরা আর এস বা ইএস কে যোগ করব না। দেখো এই ধরনের সেন্টেন্স নিয়ে আমি আগে অনেকবার আলোচনা করেছি, ওই ভিডিওগুলো তোমরা না দেখে থাকলে ভিডিওগুলো দেখে নিও। আমি ডু ডাজ এর উপরে আলাদা করে সেন্টেন্স তৈরি করেছি, ওখান থেকে তোমাদের এই কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যদি তোমরা এটা না জেনে থাকো। যদি আমি বলি এই ব্যাপারে প্রত্যেকেই জানে, সেন্টেন্সটা কি হবে? বা আমরা এটাও বলতে পারি এই ব্যাপারে সবাই জানে, সেন্টেন্সটা কি হবে? এভরিবডি নোজ অ্যাবাউট দিস। এভরিবডি নোজ অ্যাবাউট দিস। বা আমরা এটাও বলতে পারি এভরিওয়ান নোজ অ্যাবাউট দিস। দেখো এখানে কিন্তু আমরা নোজ বলছি, নো বলছি না, অর্থাৎ ভার্বের পরে আমরা এস কে যোগ করছি। এভরিবডি দেখে তোমরা এটা ভেবো না যে এই ফর্মটা একটা প্লুরাল। দেখো এটা হলো একটা সিঙ্গুলার প্রোনাউন, আর ঠিক সেই কারণে আমরা এর পরে ভার্বের সাথে এস কে যোগ করছি। আর একটা সেন্টেন্স দেখো, কেউ দরজায় টোকা দিচ্ছে, সেন্টেন্সটা কি হবে? somebody is knocking at the door. somebody is knocking at the door। বা আমরা এটাও বলতে পারি someone is knocking at the door। যদি আমি বলি প্রত্যেকেই সকালের খাবার খেয়েছে, সেন্টেন্সটা কি হবে? everybody has eaten breakfast। everybody has eaten breakfast। বা আমরা এটাও বলতে পারি everyone has eaten breakfast। দেখো সেন্টেন্সে আমরা eaten এর জায়গায় had এর ব্যবহারও করতে পারি, তাহলে সেন্টেন্সটা কি হতো? everybody has had breakfast বা everyone has had breakfast। এই সেন্টেন্সটাকে ভালো করে লক্ষ্য করো, দেখো সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, আর এখানে কিন্তু আমরা হ্যাজ এর ব্যবহার সেন্টেন্সে করেছি, হ্যাভ এর ব্যবহার কিন্তু করিনি, কারণ এখানে যে সাবজেক্টটা আছে সেটা হলো সিঙ্গুলার প্রোনাউন, আর ঠিক সেই কারণে আমরা হ্যাজ এর ব্যবহারই সেন্টেন্সে করব। যদি আমি বলি কেউ কি সঠিক উত্তরটা দিয়েছে, সেন্টেন্সটা কি হবে? হ্যাজ anybody বা has anyone given the correct answer? has anybody বা has anyone given the correct answer? আমার মনে হয় এই পর্যন্ত তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো, এই পর্যন্ত বুঝতে তোমাদের কোনো অসুবিধা নেই। এবার আমরা যে সেন্টেন্সগুলো দেখবো সেই সেন্টেন্সগুলোকে খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো। যদি আমি বলি আপনার সাথে কেউ দেখা করতে চায়, সেন্টেন্সটা কি হবে? someone অথবা somebody wants to meet you। somebody wants to meet you বা someone wants to meet। যদি আমি উত্তরে বলি যে তাদের নাম জিজ্ঞাসা করো, তাহলে সেন্টেন্সটা কি হবে? ask for their name। ask for their name।
এখানে বুঝতে তোমাদের একটু অসুবিধা হয়েছে, কারণ এখানে আমরা প্লুরাল ফর্ম ব্যবহার করেছি, অর্থাৎ যে পজিটিভ ওয়ার্ডটা এখানে ব্যবহার করলাম সেটা একটা প্লুরাল ফর্ম ব্যবহার করেছি। যদি আমি বলি তাদের নাম কি, তাহলে সেন্টেন্সটা কি হবে? হোয়াট ইজ দেয়ার নেম, হোয়াট ইজ দেয়ার নেম। দেখো এখানে আমি ইজ এর ব্যবহার করছি, আবার ওখানে আমি দেয়ার এর ব্যবহার করছি। তো সেন্টেন্সটা দেখে তোমরা নিশ্চয়ই কনফিউজড হয়ে গেছো। দেখো এই সিঙ্গুলার প্রোনাউনগুলোর সাথে যে পজিটিভ ওয়ার্ডগুলো বসে সেগুলো কিন্তু প্লুরাল ফর্মে থাকে, অর্থাৎ এই সিঙ্গুলার প্রোনাউনগুলো যে পজিটিভ ওয়ার্ডগুলো নেয় সেগুলো প্লুরাল ফর্মে থাকে। এখানে কিন্তু আমরা বেশ কনফিউজড, অর্থাৎ সেন্টেন্সে এগুলোকে আমরা ঠিক কি করে ব্যবহার করতে পারি। দেখো এগুলোর পরে যে ভার্বের ব্যবহার হয় সেগুলো কিন্তু আমরা সিঙ্গুলার হিসেবেই ব্যবহার করি, কিন্তু এগুলোর সাথে আমরা যে পজিটিভ ওয়ার্ডগুলো ব্যবহার করি সেই পজিটিভ ওয়ার্ডগুলো কিন্তু প্লুরাল ফর্মে থাকে। দেখো এক্সামের সময় যদি তোমরা সিঙ্গুলার ফর্মে উত্তরটা দাও তাহলে কিন্তু সেটা ভুল হবে না, অর্থাৎ দুটোই কারেক্ট। যদি আমি বলি যে তাদের নাম কি, তো এখানে আমি তাদের নাম না হিসেবে তার নামও বলতে পারি, অর্থাৎ হোয়াট ইজ দেয়ার নেম না বলে হোয়াট ইজ হিজ নেমও বলতে পারি। দেখো আমরা সব সময় যখন জেন্ডার নিয়ে কনফিউজ থাকবো, অর্থাৎ সেটা ছেলে না মেয়ে বুঝতে পারবো না, সেখানে আমরা সব সময় হিজ এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি, অর্থাৎ সেখানে কখনোই আমরা হারের ব্যবহার করব না। আর একটা সেন্টেন্স দেখো, সবাই যার যার কাজ শেষ করেছে, সেন্টেন্সটা কি হবে? এভরিবডি হ্যাজ ফিনিশড হিজ ওয়ার্ক অর দেয়ার ওয়ার্ক। কোনটা কারেক্ট? দেখো এক্সামের সময় তোমরা হিজ ওয়ার্ক লিখতে পারো, সেখানে কিন্তু তোমাদেরকে কেটে দেবে না, আর ওটাই সঠিক হয়। কিন্তু স্পোকেন ইংলিশে দেয়ার ওয়ার্কটাকেই কনসিডার করা হয় বেশি, অর্থাৎ বলার সময় আমরা দেয়ার ওয়ার্কটাই অর্থাৎ প্লুরাল ফর্মটাকেই কনসিডার বেশি করে থাকি। আর একটা সেন্টেন্স দেখো, প্রত্যেকের যথাসময়ে কাজ শেষ করা উচিত, সেন্টেন্সটা কি হবে? এভরিবডি শুড কমপ্লিট দেয়ার ওয়ার্ক অন টাইম, এভরিবডি শুড কমপ্লিট দেয়ার ওয়ার্ক অন টাইম। দেখো এখানে কিন্তু দেয়ার এর ব্যবহার আমরা সেন্টেন্সে করেছি, কারণ বলার সময় আমরা দেয়ার এর ব্যবহারই সেন্টেন্সে করব প্লুরাল ফর্মে, অর্থাৎ দেয়ার, দেম এগুলো কিন্তু প্লুরাল ফর্মে থাকে, অর্থাৎ এই পজিটিভ ওয়ার্ডগুলো সব প্লুরাল ফর্মে আছে। আর এই সিঙ্গুলার প্রোনাউনগুলোর সাথে আমরা এই প্লুরাল পজিটিভ ওয়ার্ডগুলোর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। এখানে আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, যখন আমরা এনিবডি, এনিওয়ান, এনিথিং এগুলোর ব্যবহার সেন্টেন্সে করব, তখন সবসময় সেন্টেন্সটা নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ হওয়া যায়, অর্থাৎ আমরা সবসময় এইগুলোর ব্যবহার নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্সেই করে থাকি। ফর এক্সাম্পল, দরজায় কেউ নেই, সেন্টেন্সটা কি হবে? এনিবডি ইজ নট অ্যাট দ্য ডোর, এনিবডি ইজ নট অ্যাট দ্য ডোর। দেখো সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স। দরজায় কি কেউ আছে? ইজ দেয়ার এনিবডি অ্যাট দ্য ডোর, বা আমরা এটা বলতে পারি ইজ দেয়ার এনিওয়ান অ্যাট দ্য ডোর। দেখো এই সেন্টেন্সটা কিন্তু ইন্টারোগেটিভ। তো সেন্টেন্সটা যখন ইন্টারোগেটিভ অথবা নেগেটিভ সেন্টেন্স হবে তখনই আমরা এই ওয়ার্ডগুলোকে সেন্টেন্সে ব্যবহার করি, অর্থাৎ এনিওয়ান, এনিবডি, এনিথিং এগুলোর ব্যবহার। দেখো সেন্টেন্সে এনিথিং এর ব্যবহার আমরা কোনো জিনিসের সাথে করে থাকি, অর্থাৎ থিংস এর সাথে করে থাকি। যদি আমি বলি কিছুই অসম্ভব নয়, তাহলে সেন্টেন্সটা কি হবে? নাথিং ইজ ইম্পসিবল, নাথিং ইজ ইম্পসিবল। নাথিং এই ওয়ার্ডটা কিন্তু একটা জিনিসের সাথে অর্থাৎ একটা থিং এর সাথে এখানে ব্যবহার হচ্ছে, এখানে কিন্তু কোনো মানুষের সাথে ব্যবহার হচ্ছে না, কোনো লিভিং বিং এর সাথে ব্যবহার হচ্ছে না। যদি আমি বলি আমি কিছু কিনতে চাই, সেন্টেন্সটা কি হবে? আই ওয়ান্ট টু বাই সামথিং, আই ওয়ান্ট টু বাই সামথিং। এখানে আরেকটা জিনিসও তোমরা মনে রাখবে, দেখো সামথিং হলো একটা প্রোনাউন, যখন সামথিং একসাথে ব্যবহৃত হয় তখন এটা একটা প্রোনাউন হিসেবে সেন্টেন্সে কনসিডার হয়, কিন্তু যখন আমরা সাম অ্যান্ড থিং আলাদা আলাদা ভাবে সেন্টেন্সে লিখি তখন কিন্তু আর সেটা প্রোনাউন হিসেবে সেন্টেন্সে ব্যবহৃত হয় না। সাম হলো তখন একটা অ্যাডজেক্টিভের কাজ সেন্টেন্সে করে, আর থিংস তখন একটা নাউনের কাজ সেন্টেন্সে করে। এক্সাম্পল দেখো, যদি আমি বলি এই ঘরে কিছু জিনিস অনুপস্থিত আছে, সেন্টেন্সটা কি হবে? Some things are missing in this room, something are missing in this room। দেখো এই সেন্টেন্সে সামথিং কিন্তু আলাদা আলাদা ভাবে আমরা ব্যবহার করেছি, আর এখানে থিংসটা হলো একটা নাউন, আর নাউনটা ঠিক আগে এই ওয়ার্ডটা অর্থাৎ এই সামটা একটা অ্যাডজেক্টিভের কাজ সেন্টেন্সে করছে। তো তোমরা বুঝতে পারছো যে সেন্টেন্সে আমরা দুভাবেই কিন্তু সামথিংকে ব্যবহার করতে পারি। যদি আমি বলি এখানে কিছু একটা অনুপস্থিত, তাহলে সেন্টেন্সটা কি হবে? সামথিং ইজ মিসিং হেয়ার, সামথিং ইজ মিসিং এর। তো এই ছিল আজকের টপিক। আমার মনে হয় তোমরা খুব ভালো করে বুঝতে পারলে, আর তোমাদের এগুলোর ব্যবহারে আর কোনো রকম কনফিউশন নেই। দেখো এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো আর এগুলোকে ব্যবহার করো, যত তোমরা প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি তোমরা এগুলোর সাথে সরগর হয়ে যাবে।
তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.